তুষার ভাই, আপনার কাছে জানতে চাই আজকে জাকসু নির্বাচন নিয়ে হঠাৎ করে ছন্দপতন। সেটা হলো ডাকসু নির্বাচনটা খুব মোটামুটি ভালো হলো, কিন্তু জাকসু নির্বাচন সকাল থেকেই পাল্টাপাল্টি অভিযোগ করতে করতে শেষে 5টা প্যানেল ছাত্র দলের বাইরে মোটামুটি সব প্যানেলই বর্জন করলো। এটা আপনার কি মনে হচ্ছে? আমার কাছে যেটা মনে হচ্ছে যে একটা ভালো নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে কর্তৃপক্ষের যে কনভিকশন বা কর্তৃপক্ষের যে এক ধরনের প্রতিশ্রুতি সেটা তারা রক্ষা করতে পারেন নাই। কারণ আমরা লক্ষ্য করেছি জাকসুতে যারা জাহাঙ্গীরনগরের শিক্ষক তারাই নানা ধরনের কারচুপির অভিযোগ করেছেন, এবং আমরা অন্তত 2 থেকে 3 জনকে দেখেছি তারা প্রকাশ্যে বলছেন যে আহ, ভোট দরজা বন্ধ করে দেওয়া হচ্ছিল। তারপরে হুম। এক ধরনের তদারকিহীন অবস্থায় ব্যালট এবং ব্যালট বাক্স ছিল। এবং একাধিক শিক্ষক বলেছেন যে কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে 10% ভোট আগেই দিয়ে রাখতে, হুম। কর্তৃপক্ষের বিশেষ একজন ব্যক্তি। তো এই জিনিসগুলি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে, এবং সে কারণে আমার ধারণা যে যারা নির্বাচন বর্জন করেছেন তারা নির্বাচন বর্জন করেছেন। ভোট গণনা হচ্ছে, এদিকে বিক্ষোভও চলছে, তাহলে শেষ পর্যন্ত সে বাইরে যদি ছাত্র সংগঠন গুলো যদি এই নির্বাচনটা, তো তারা পুনর্নির্বাচনের দাবি করছে, এখন সেটা তো একটা এখন মুখোমুখি অবস্থা দাঁড়ায় গেল তাহলে। হ্যাঁ, এটা দাঁড়িয়ে গিয়েছে, এবং আমার কাছে মনে হয়েছে যে এইরকম একটি অবস্থা তৈরি করার জন্য যে ধরনের আগে থেকে ব্যবস্থা নেওয়া দরকার সেটা কর্তৃপক্ষ নেন নাই। এবং এক ধরনের স্বাধীনতা দিয়ে দিয়েছেন প্রত্যেকটি পক্ষকেই। যেহেতু এই নির্বাচনগুলি খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে মানুষের কাছে, এমন নয় যে এটা জাতীয় রাজনীতিতে অনেক প্রভাব ফেলবে, ব্যাপারটি তা নয়, কিন্তু এই নির্বাচনগুলি আয়োজনের সক্ষমতা, এগুলির পক্ষপাতহীনতা, এইখানে তরুণদের ভোটের যে প্রবণতা, এই বিষয়গুলি নিয়ে মানুষ বেশ চিন্তিত এবং মানুষ আগ্রহী। তো এ- আমি মনে করি যে শুধু এই জন্য এই নির্বাচনগুলি যথাযথ ভাবে আয়োজন করা খুবই জরুরি ছিল, এবং আরো একটি বিষয় জরুরি ছিল, সেটি হচ্ছে যত কম অভিযোগ উত্থাপিত হয় এটা আশা করা হয়েছিল। এখানে তরুণরা ভোট দিচ্ছে, যারা গণতন্ত্রের সংগ্রাম করেছে বলেই সবাই মনে করে, এবং এখানে শিক্ষকরা এটা আয়োজন করছেন। শিক্ষকরা হচ্ছে সমাজের সবচেয়ে প্রাগ্রসর অংশ, যারা ন্যায় নীতি সংস্কৃতি সকল ক্ষেত্রে সাধারণ মানুষের চেয়ে খানিকটা এগিয়ে চিন্তা করেন, কারণ তারা তো গবেষণার মধ্যে থাকেন, শিক্ষার মধ্যে থাকেন, নতুন জ্ঞান সংগ্রহের মধ্যে থাকেন। তারা আগামী দিনে বাংলাদেশ যারা তৈরি করবেন তাদেরকে তৈরি করেন। তো যেখানে শিক্ষকরা এরকম পক্ষপাতের মধ্যে চলে যাচ্ছেন, আহ এবং আগের মতোই যারা বিশ্ববিদ্যালয় প্রশাসনে আছেন তারা বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করার অভিযোগ উঠছে, এটা আমাদের জন্য খুব একটা ভালো দৃশ্য নয়। ডাকসুর সাথে যদি আপনি মিলান তাহলে কি বলবেন, ডাকসুর নির্বাচনটাকেও বা আপনি কিভাবে দেখলেন? ডাকসু নির্বাচনে ভোট হয়েছে, একটি পক্ষ জিতেছে, সবই ঠিক আছে, কিন্তু ডাকসু নির্বাচনে কিছু কিছু অদ্ভুত প্রবণতা লক্ষ্য করা গেছে। আপনি দেখবেন যে একটা প্যানেলের জিএস প্রচুর ভোট পেয়েছে, কিন্তু সেই প্যানেলের ভিপি ভোট পেয়েছে 20-এরও কম। তো এইটা খুবই অবাক কাণ্ড, এই জন্য যে একটা প্যানেলে যখন মানুষ ভোট দেয়, ভিপি জিএস এর ভোটটা একসাথে দেয়। আপনি শুধু হুম। হুম। জিএস কে পছন্দ করবেন, ভিপি কে করবেন না, ব্যাপারটা এরকম হয় না। আমরা যখন ছাত্র রাজনীতি করেছি আমরা দেখেছি যে সাধারণত জিএস বা ভিপি, তার যে প্যানেল সেই প্যানেলের জন্য ভোট টানে, অর্থাৎ ভিপি জিএস এর জনপ্রিয়তায় মেম্বাররা অন্যরা প্রচুর ভোট পায়। সেখানে এখানে উল্টোটা হয়েছে, একটা প্যানেলে জিএস 5,000-এর উপর ভোট পেয়েছে আর জিএস পেয়েছে, ভিপি পেয়েছে অতি সামান্য। তো এইটা আমার কাছে একটা অদ্ভুত ব্যাপার মনে হয়েছে। এর বাইরেও আমরা লক্ষ্য করেছি যে নির্দিষ্ট একটি বা দুটি প্যানেল ছাড়া বাকি সব জায়গাতে এরকম অদ্ভুত ভোটাভুটি হয়েছে। তো এইটা একটু আমার মনে হয় যে গবেষণার বিষয় হবে সামনে। যারা নির্বাচন নিয়ে আলোচনা করেন, নির্বাচনের স্ট্যাটিস্টিক্স তৈরি করেন বা নির্বাচন নিয়ে পরে ভালো মন্দ বিবেচনা করেন, তাদের কাছে এটা একটা একাডেমিক বিষয় হয়ে দাঁড়াবে যে কেন একজন ব্যক্তি একটা প্যানেলের মধ্যে সব ভোট পাচ্ছে কিন্তু তার প্যানেলের অন্য কেউ ভোট পাচ্ছে না, বা অতি অল্প ভোট পাচ্ছে। এটা কিন্তু খুব অবাক ব্যাপার। আপনার কি এই মনে হচ্ছে যে মানে শিবির যতটা পরিকল্পিত ভাবে নির্বাচনটা হ্যান্ডেল করেছে ডাকসুতে জাকসুতে, অন্য অন্যদের কি সেই পরিকল্পনার অভাব? আমি বা তো আসলে কোনো পক্ষে নাই, কোনোদিনই হুম। ছিলাম না। গত এই 1992 সালের পর থেকে রাজনৈতিক ভাবে আমি কোনো পক্ষে ছিলাম না, কিন্তু একটা
বিষয় লক্ষ্য করবেন। ছাত্রলীগ ছাত্রদলকে পিটিয়ে ভয় দেখিয়ে ক্যাম্পাসের বাইরে রেখে দিয়েছিল, যার ফলে ছাত্রদলের যারা নেতা নেত্রী তারা সহজে বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্রছাত্রীদের সাথে মিশতে পারেননি। নেতা নেত্রীরা অনেককেই দেখবেন যে তারা অনেকদিন ধরে পড়াশোনা করছে, এক একজন অনেকবার রিঅ্যাডমিশন নিয়েছে, কিন্তু যারা ভোট দিয়েছে তারা তো রিঅ্যাডমিশন নিয়ে পড়াশোনা করছে না, তারা কিন্তু ফ্রেশ, তারা গত 4 বছরের মধ্যে ভর্তি হয়েছে এবং তারা ভোট দিচ্ছে। তো এই যে গত 4 বা 5 বছরের মধ্যে যারা ভর্তি হয়েছেন তারা ভোট দিচ্ছেন, কিন্তু যারা ভোটে দাঁড়িয়েছেন তারা হয়তো 10 বছর ধরে পড়াশোনা করছেন বা 8 বছর ধরে পড়াশোনা করছেন। এটা হচ্ছে একটা। ছাত্র শিবির পরিষ্কার ভাবে বলেছিল যে তারা ছাত্রলীগের মধ্যে ছিল, এবং এটা তো প্রমাণিত, এটা তো অপ্রমাণিত কিছু না। কেউ কেউ ছাত্রলীগের কমিটিতে ছিল, কেউ কেউ ছাত্রলীগের হয়ে মিছিল মিটিং করেছে, কাউকে দেখা গেছে আহ শেখ হাসিনার বিজয়ে উল্লাস প্রকাশ করতে। তো সেই রকম নেতারা ছাত্র শিবিরের হয়ে দাঁড়িয়েছে, যারা কন্টিনিউয়াস রাজনীতির মধ্যে ছিল। তারা ছাত্রলীগ অবস্থায় রাজনীতির মধ্যে ছিল, আবার তারা শিবির হিসেবেও রাজনীতির মধ্যে আছে, ফলে তারাই সবচেয়ে বেশি জনসংযোগের মধ্যে আছে। কিন্তু ছাত্রদল তো সেইভাবে জনসংযোগের মধ্যে ছিল না, তাদেরকে ক্যাম্পাস থেকে বাইরে রাখা হয়েছিল, এবং ছাত্রলীগ নিশ্চিত করতো সবসময় যে ছাত্রদলই তাদের প্রধান শত্রু, ফলে তাদের আক্রমণের লক্ষ্যবস্তু ছিল ছাত্রদল। যে কারণে ছাত্রদল এই নির্বাচনে একটা ডিসঅ্যাডভান্টেজিয়াস পজিশনে ছিল, কারণ তাদেরকে সেইভাবে ছেলেমেয়েরা চিনে না। কিন্তু যে ছেলেটা অন্য দলের হয়ে যাচ্ছে তাকে কিছুদিন আগে সে ছাত্রলীগের হয়ে তার সঙ্গে কথা বলতে দেখেছে, তার সঙ্গে একটা যোগাযোগ ছিল, সে মেয়েদের হলে যাতায়াত করেছে, ফলে এই বড় ভাইদেরকে বা এই ভাইয়াদেরকে তারা চিনে, কিন্তু অন্য ভাইয়াদেরকে কম চিনে। আমি বলছি না চিনে না, কিন্তু তাদের যে পার্সোনাল যোগাযোগ সেটা অনেক দুর্বল ছিল। এটা হচ্ছে একটা। আর সাংগঠনিক ভাবে যদি চিন্তা করেন তাহলে এই নির্বাচনের প্রস্তুতি সবচেয়ে ভালো ছিল শিবির সমর্থিত যে প্যানেল তাদের। এবং এটা তো ওপেন, যদিও সবাই ওই কাগজে কলমে বলে যে না এখানে কোথাও তো রাজনৈতিক কিছু নাই, এটা তো অরাজনৈতিক, কিন্তু এটা তো পরিষ্কার আমরা জানি। এই জিনিসটা আমার কাছে খুব আপত্তিকর মনে হয়েছে। নতুন জেনারেশন তারা নিজেদেরকে জেন জি দাবি করে, তারা বলে তারা ট্রান্সপারেন্ট, তারা বলে তারা সবকিছু ওপেনলি করতে পছন্দ করে, এমনকি তারা তাদের গুরুজনদেরকে প্রকাশ্যে গালিগালাজ করে। এরকম একটা জেনারেশন এই নির্বাচনের সময় এই প্রতারণামূলক বিভিন্ন প্যানেলের নাম দিয়ে আমরা অরাজনৈতিক এরকম একটা ভাব করার যে চেষ্টা করা, আমার কাছে মনে হচ্ছে এটা তো সর্বোচ্চ প্রতারণা। আমরা সবাই জানি কে কোন দল, কে কাকে সমর্থন করছে, কিন্তু তারা এসে বলছে যে আমরা কারো দলে না, আমরা নিরপেক্ষ, আমরা অনেকে মিলে একসাথে প্যানেল করেছি, এটা ছাত্র সমাজ সমর্থিত প্যানেল। তো এইসব প্রতারণামূলক কর্মকাণ্ড আমি মনে করি যে এই বয়সেই যদি তারা করেন, তাহলে তারা যেদিন এই বয়স্ক রাজনীতিবিদদের বয়সে পৌঁছাবেন, এখনকার 50 পার হবেন, 60 পার হবেন, তারা তখন কি করবেন? তারা তো তখন সকালে গিয়ে বলবেন যে যে নামে আমাকে চিনেন এটা আমার নাম না, আমি আসলে অন্য নামের লোক, এই নামে লুকিয়েছিলাম 50 বছর। তো এইরকম হইলে তো খুব মুশকিল, আমাদের আশা ভরসার জায়গাটা বিপন্ন হয়। আমরা ভবিষ্যতে তো আমরা তো এই বাংলাদেশ চালাবো না, যারা ভবিষ্যতে বাংলাদেশ চালাবেন তারা যদি এই বয়সে এরকম প্রকাশ্য প্রতারণামূলক নাম দিয়ে প্যানেল তৈরি করে, এটা কোনো মানে হয় না। এটা আমি মনে করি যে এটা সঠিক না। এখন জাকসুতে যেটা হয়ে গেল, এরপরে আপনার কি মনে হয় এর এর একটা প্রভাব পড়বে রাকসু এবং চাকসু এই নির্বাচন গুলোতে? দেখেন, আপনি আমার খুবই প্রিয় দীপু ভাই, একটা বিষয় বিবেচনা করে দেখেন, এই যে কয়টা বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচন দেওয়া হয়েছে, নির্বাচন যদি হবে বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দেন, সেটা কিন্তু দেওয়া হয় নাই। চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর আর ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বহু আগে থেকেই শিবিরের প্রতাপে আছে, এটা এখনকার থেকে না। রাজশাহীও তাই। রাজশাহী এবং চট্টগ্রামে শুধু শিবিরের প্রতাপ বিশ্ববিদ্যালয়ের ভিতরে তা নয়, একসময় পত্রপত্রিকা, একসময় খবর এসেছিল পত্রপত্রিকায়, যারা পাশ করার পরে অনেকে আশেপাশের গ্রামগুলিতে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন, ওইখানে একটা পারিবারিক সম্পর্ক তৈরি করেন, অনেকে সেইখানে কাজও করেন। অর্থাৎ দীর্ঘমেয়াদে একটা সামাজিক এবং একটা রাজনৈতিক পরিবেশ তারা তৈরি করেছেন সেখানে। ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ধরেন এখন থেকে যদি 5 বছর আগেও নির্বাচন হতো, 10 বছর আগেও হতো, সেখানেও কিন্তু শিবিরের প্রভাব থাকতো। ফলে এই দুটি বিশ্ববিদ্যালয় আগে থেকে কিন্তু আমাদের জানা যে কার সাথে কার প্রতিদ্বন্দ্বিতা হবে। এর বাইরে জাহাঙ্গীরনগর যদি আপনি বলেন, সেখানেও কিন্তু এই অভিযোগ বহুদিন থেকে উঠছে যে একটি বিশেষ রাজনৈতিক পক্ষ সমর্থিত ব্যক্তিরা ওইখানেও পড়াশোনা করেন এবং আশেপাশের গ্রামগুলিতে আশেপাশে তারা কাজ করেন, অথবা একইভাবে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা ঘটেছে সেটা হচ্ছে গত
10-15 বছরে বাংলাদেশের উচ্চ মধ্যবিত্ত বা একটু সচ্ছল মধ্যবিত্ত যারা, তারা তাদের ছেলে মেয়েদেরকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে দিতে চান না। ঢাকায় যে এত গভীরভাবে ঘনীভূত প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলি আছে, এইগুলিতে যারা পড়াশোনা করেন দেখবেন যে অধিকাংশই ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকা অথবা বড় শহর থেকে আসা উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্তদের ছেলে মেয়েরা পড়াশোনা করেন। আর পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনেকগুলি ঘটনা ঘটেছে, যার মধ্যে একটি হচ্ছে শেখ হাসিনা হঠাৎই মাদ্রাসা শিক্ষাকে সরাসরি বিশ্ববিদ্যালয় শিক্ষা সমান করে দিয়েছিল, ফলে প্রচুর পরিমাণে ছেলে মেয়ে এসেছে যারা আগে থেকে রাজনৈতিক ভাবে খানিকটা প্রভাবের মধ্যে ছিল, যারা একটু দরিদ্র, যাদেরকে আর্থিক সামাজিক মানসিক সহায়তা দিলে পরে তারা অনেক সময় ওই সহায়তার কারণে রাজনৈতিক পক্ষে ভোটাভুটি করে। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজনীতির চিত্র, সেটা একটা দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে বদলে গিয়েছে, যেটা ভিপি নুরের নির্বাচনের সময় আমরা উপলব্ধি করেছি। আর আরেকটা হচ্ছে ছাত্রলীগ একেবারে নেতা তৈরির বা বিভিন্ন দলের নেতা নেত্রীদেরকে প্রতিপালনের জন্য এক ধরনের ফার্ম খুলেছিল। আপনি দেখবেন যে 2 দিনের বাচ্চা 1 দিনের বাচ্চা কিনে এনে মুরগির ফার্মে, যারা পোল্ট্রি ফার্ম করেন ব্রয়লার, তারা 1 দিন বা 2 দিনের বাচ্চা কিনে এনে বড় করে। সেই রকম ছাত্রলীগ এখন দেখা যাচ্ছে যে তাদের বিরোধী পক্ষের প্রায় সকলকেই নেতা নেত্রী বানিয়ে রীতিমতো একটা পলিটিক্স এর কোচিং সেন্টার খুলেছিল বা কোচিং স্কুল খুলেছিল, পলিটিক্স এর লিল্লা বোর্ডিং খুলেছিল। তো এখন এইটা করার ফলে এখন যে ঘটনাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে সেটি হচ্ছে যে শিফট অফ পাওয়ার হয়েছে। এইটাকে রাজনৈতিক যারা গবেষণা করেন তারা গবেষণা করবেন এবং এটা নিয়ে চিন্তা ভাবনা করবেন। আমি দূর থেকে দেখা যে আমার অ্যানালিসিস সেটা বলি, এটা ভুলও হতে পারে, কিন্তু আমার অ্যানালিসিস হচ্ছে যে দীর্ঘমেয়াদে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলি ক্রমাগত কম আর্থিক সুবিধা আছে এমন অভিভাবকদের ছেলে মেয়েদেরকে দিয়ে পূর্ণ হচ্ছে, এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলি একটু বেশি আর্থিক সুবিধা পাওয়া ফ্যামিলিগুলির ছেলে মেয়েদেরকে নিয়ে নিচ্ছে। ফলে একটা শিফট অফ ইকোনমিক ইমব্যালেন্স বা ব্যালেন্সও হয়েছে। ধনী বা একটু ধনীরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে, গাড়ি দিয়ে যায় আসে, আর যারা একটু গরিব তারা গণরুমে থাকে, তারা নির্যাতন সহ্য করে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তারা এই বিশ্ববিদ্যালয়ের মানহীন খাবার, মানহীন ক্লাসরুম, বিশ্ববিদ্যালয়ের ভেঙে পড়া এই হোস্টেল বা হলগুলিতে তারা থাকে। এই এই ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি। এগুলি সবই হচ্ছে দীর্ঘ গবেষণার বিষয়। রোমানিয়াতে চসেস্কু সাহেব যখন পতন হয়, তার পতনের একটা বড় কারণ বলেছিলেন লেভিট এবং ডাবনার তাদের বইয়ের মধ্যে ইকোনমিক্সে। তারা বলেছিলেন যে রোমানিয়া তার ঋণ পরিশোধ করে দিয়েছিল, আন্তর্জাতিক ঋণ, অর্থনৈতিকভাবে ভালোই করছিল, কিন্তু যেটা করতে পারে না সেটা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ বন্ধ করার কারণে বিরাট তরুণ সমাজ তৈরি হয়েছিল, যাদের চাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, যাদের সামনে ভবিষ্যৎ নাই। তারা এক পর্যায়ে এই বেকার জীবন, বেকার ভবিষ্যৎ, এই সবকিছুর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে চসেস্কুকে টেনে হিচড়ে নামিয়ে তাকে হত্যাই করা হয় একরকম। তো এরকম একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে গত 15-16 বছরে। বিরাট ব্রিজ হচ্ছে, লাখ লাখ লোক সেটা দিয়ে পার হচ্ছে, এই উন্নয়ন সেই উন্নয়ন হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের চাকরি ব্যবসার কোনো নিশ্চয়তা নাই। ছেলেমেয়েরা বড় হয়ে কি করবে তাদের সামনে কোনো লক্ষ্য নাই, বিসিএস ছাড়া তাদের সামনে কোনো গতি নাই। এবং বিসিএস আবার ক্ষমতা এবং ঘুষের একটা জায়গা, এই জন্য বিসিএস এ সবাই পুলিশ, কাস্টমস, প্রশাসন এরকম জায়গাতে অপশন দেয়। তো এই সবকিছু মিলে এমন একটা আর্থসামাজিক পরিস্থিতি তৈরি হয়েছে যে পরিস্থিতির বাইরে বিশ্ববিদ্যালয় না, এবং সেটারই আমরা দেখতে পাচ্ছি প্রতিফলন। এই যে বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে, এই নির্বাচনে সংসদ হয়েছে, কিন্তু পাশ করার পরে ছেলেমেয়েরা কোথায় যাবে? এটা তো ডাকসু চাকসু ঠিক করতে পারবে না। এটা ঠিক করতে হবে কর্তৃপক্ষ, সরকারকে। সরকারের ভবিষ্যতের পরিকল্পনার উপর নির্ভর করবে এই ছেলেমেয়েরা কোথায় কাজ করবে, তারা আসলে কোথা থেকে আয় করবে, তারা ভবিষ্যতে বাবা মা হলে সন্তানের পড়াশোনা কিভাবে করাবে। এই জায়গাগুলিতে বাংলাদেশ কিন্তু অনেক পিছিয়ে গিয়েছে। শুধু মাথা পয়দা করেছে, রেমিটেন্স আনবে এইসব বলেছে, ডলার আসবে এইসব বলেছে, এমনকি রেমিটেন্স আনার লক্ষ্যে বিছানা করা, তারপরে ঝাড়ু দেওয়া, এগুলো স্কুলে শেখানো শুরু করে দেওয়া হয়েছিল, যে ছেলেমেয়েরা কি পড়াশোনা করবে, এগুলা শিখবে, বিদেশে যাবে, ডলার পাঠাবে, হাউসকিপিং করবে। এইগুলা খুব, আমি মনে করি যে এই কুপ্রবণতা থেকে আমাদের পুরো রাজনৈতিক ব্যবস্থাটা লন্ডভন্ড হয়ে গিয়েছে। এটা ঠিক করতে অনেক সময় লাগবে। আজকে কিন্তু ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ একটা কঠিন কথা বলছে যে
সংবিধান সংশোধনের ব্যাপারে কোনো নয় ছয় মানবে না এটা, এবং ঐকমত্য কমিশনও বলেছে সংবিধান সংশোধন প্রশ্নে মতানৈক্য আছে। তো এটা একটা বড় বিভক্তি হবে কিনা, বা আমি আপনাকে একটা বিষয় বলি, আপনি একটা রাজনৈতিক দল করেছেন মানে আপনি জাতি সম্পর্কে মতামত দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন, এটা ঠিক না। কালকে আমি আর আপনি মিলে একটা রাজনৈতিক দল বানিয়ে ফেললাম, এর মানে কি আমরা গিয়ে বলতে পারবো সংবিধান বদলাও, এটা বদলাও, সেটা বদলাও? দল বানালেই এই দলটার জনসমর্থন আছে কিনা সেটা চিন্তা করতে হবে। আজকে যে আমরা কথা বলছি, এটা কথা বলছি আমাদের দীর্ঘ গণমাধ্যমের অভিজ্ঞতার কারণে আমরা আলোচনাটা করতে পারছি। কিন্তু আমরা কি এই মতামত দিতে পারবো যে আমরা নির্বাচন হতে দিব না বা নির্বাচনে যাব না যদি দীপু এবং তুষারের কথা শুনে সংবিধান বদলানো না হয়? সংবিধান বদলাতে হবে এইরকম কথা বলার আগে একটা রাজনৈতিক দলকে তার জনপ্রিয়তার পরীক্ষা দিতে হবে। গায়ে মানে না আপনি মোড়লের মতো এই গত 6 মাসের মধ্যে দল তৈরি করে সরকারের পৃষ্ঠপোষকতায় মার্চ করে তারপরে আপনি এসে বলবেন সংবিধান বদলে দিতে হবে, কারণ আপনি জানেন যে সংবিধানের অদল বদল না করলে পরে ক্ষমতার বাটোয়ারায় আপনার জায়গা পাওয়া কঠিন হয়ে যাবে। এবং আমি মনে করি যে সংবিধান বদলাতে হবে, এটা ঐকমত্য কাদের মধ্যে? রাজনৈতিক দলগুলির মধ্যে। তাহলে জনগণ যাকে সরাসরি ভোট দিয়ে সংসদে পাঠাবে সেখানে বসেই তো তারা ঐকমত্যের আলোচনা করতে পারেন, কারণ জনপ্রিয় দলগুলি যাদের সামান্য জনসমর্থন আছে তারাই তো যাবে সংসদে। ফলে এই জনসমর্থিত দলগুলিকে বাদ দিয়ে গায়ে মানে না আপনি মোড়ল ভুঁইফোর সমস্ত রাজনৈতিক পক্ষ যদি শত শত দল বানিয়ে এসে বলে আমরা সংখ্যায় বেশি, আমাদের কথা শুনতে হবে, পিআর লাগবে, নিম্ন কক্ষে পিআর লাগবে, উচ্চ কক্ষে পিআর লাগবে, এরকম নানান দাবি দেওয়া তুলে তারা বলতে থাকে যে এটা না হলে নির্বাচন হবে না, ওইটা না হলে নির্বাচন হবে না। আরে বাবা, তুমি তো জীবনে কোনোদিন নির্বাচনে দাঁড়াওই নাই, তোমার জীবনে তো নির্বাচন ঘটনাটা ঘটেই নাই। এই তো তাও ছেলে মেয়েরা 100 নির্বাচন করলো। তোমরা যারা এসব দাবি করছো বা আপনারা যারা এসব দাবি করছেন, আপনারা তো জীবনে কোনোদিন 10টা ভোটের জন্য মানুষের সামনে দাঁড়ান নাই। ভোট কেমনে পায়, ভোট কেমনে দেয়, জীবনে নিজের নাম কোনো ব্যালটে দেখেন নাই। আপনারা এসে বলছেন এইভাবে ব্যালট হবে, ওইভাবে ব্যালট হবে। আপনারা জিতে সংসদে যান, ওইখানে ঐকমত্যের সংসদ তৈরি করেন, ওইখানে আলোচনা করে সংবিধান একবার কেন যতবার খুশি বদলান। কারণ ওইখানে জনগণ আপনাদেরকে রায় দিয়েছে যে আপনারা এই সংবিধান দেশ জাতি সম্পর্কে এইরকম পরিবর্তনমূলক ব্যবস্থা নেওয়ার জন্য যথেষ্ট সমর্থিত। সেটা না করে আহ এক ধরনের পক্ষপাতের ভিত্তিতে ডেকে এনে এক ধরনের সিলেক্টিভ প্রক্রিয়ার মধ্যে দিয়ে অমুক আসতে পারবে, তমুক আসতে পারবে না, একে ডাকবো ওকে ডাকবো না, এইভাবে ঐকমত্য করে তারপরে সংবিধান বদলের যে চেষ্টা, আমি তো মনে করি বিএনপি এটা ঠিক বলেছে যে সংবিধান বদলে নির্বাচন করার কিচ্ছু নাই। নির্বাচন করে সংবিধান বদলান, নির্বাচন করে বাংলাদেশে পরিবর্তন আনেন জনসমর্থিত রাজনৈতিক দলগুলিকে দিয়ে। এক ধরনের ব্যক্তি সমর্থিত ব্যক্তির স্বার্থ কিংবা কিছু লোকের কোটারি স্বার্থের জন্য এই পরিবর্তন বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে। আমি মনে করি সালাউদ্দিন সাহেব ঠিকই বলেছেন, এই এই অবস্থানটা ঠিক আছে। কেননা এই যে ঐকমত্য কমিশন, সেখানে বিশাল ভোটার আছে, এরকম রাজনৈতিক দল তো নিষিদ্ধ অবস্থায় আছে। রাজনৈতিক দল নিষিদ্ধ অবস্থায় থাকুক, তাতে কিছু আসে যায় না, কিন্তু এই কমিশনে যদি কেউ দাবি করে এখানে বাংলাদেশের সকল নাগরিকের মতামত প্রতিফলিত হচ্ছে, এটা সাধারণ অঙ্কে প্রমাণিত হবে, সাধারণ গবেষণার অঙ্কে প্রমাণিত হবে যে এই স্যাম্পল সঠিকভাবে কালেক্ট করা হয়নি। এই যে পপুলেশনকে দিয়ে এই পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে, সেই পপুলেশনে বিরাট সংখ্যক ভোটারদের কোনো প্রতিনিধি নাই, এবং এর মধ্যে জাতীয় পার্টিকে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। আপনি একদিকে ঐকমত্য করবেন, আরেকদিকে রাস্তায় পার্টির অফিসে আগুন ধরানো হবে, পার্টি নিষিদ্ধ করার দাবি উঠবে। তো এইটা কি ঐকমত্যের পরিবেশ? ভোটের পরিবেশ করে চিল্লাপিল্লা হচ্ছে, কিন্তু ঐকমত্যের পরিবেশে কি আছে? আপনি যে দলের সাথে আলোচনা করছেন সেই দলকে বাইরে পুড়িয়ে দিচ্ছেন তার অফিস। তো এটা কিভাবে হয়? তাহলে কি সংকটে পড়লে কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা বলছেন যে ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন করা ছাড়া তার আর কোনো বিকল্প নেই সরকারের? এই সরকারের নির্বাচন ছাড়া কি আদৌ কোনো বিকল্প ছিল? এই সরকার যদি কোথাও ক্ষমতা ছাড়তে চায়, নির্বাচন ছাড়া কিভাবে এই সরকার ক্ষমতা ছাড়তে? এই সরকারকেই তো জিজ্ঞেস করা হচ্ছে যে আপনারা নির্বাচন না দিয়ে আর কোন কোন পদ্ধতি আছে পৃথিবীতে, যে পদ্ধতিতে আপনারা ক্ষমতা থেকে যে মানে চলে যেতেন এবং গণতন্ত্র পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হতো। নির্বাচন ছাড়া তো তাদের আর কোনো উপায় নাই, এবং তারাই এটাকে দেরি করেছেন। তারা যদি আরো আগে নির্বাচন দিতেন তাহলে এতদিনে রাজনৈতিক দলগুলি একসঙ্গে বাংলাদেশের অন্তত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারত। আমরা অন্তত জানতাম যে কে মব এবং কে মব না, কে রাজনৈতিক পক্ষ এবং কে অরাজনৈতিক পক্ষ। কিন্তু এখন আপনি দেখেন
নিরাপত্তার অবস্থা অত্যন্ত সঙ্গীন। সাধারণ মানুষ জানে না কে তাকে আক্রান্ত করছে। একজন ব্যক্তি গালিগালাজের সম্মুখীন হলে বলতে পারছে না যে কেন তাকে গালি দেওয়া হলো। যে গালি দিচ্ছে সে জানে না কেন গালি দিচ্ছে। এক দুই সপ্তাহের দুই একটা রিল, দুই একটা টক শো দেখে একজন ব্যক্তিকে শত্রু বানিয়ে দেওয়া হচ্ছে। ব্যক্তিগত শত্রুতা হাসিল করার জন্য কিছু ব্যক্তি ইন্টারনেটে ব্যক্তির বিরুদ্ধে বিদ্বেষ তৈরি করছেন, প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদ্বেষ তৈরি করছেন। এটা নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নাই। তো এইরকম বরং তারা উল্টো ভুয়া মামলায় লোকজনকে আহ, হয়রানি হতে দিচ্ছেন। এই যে ঘটনাটা তারা তৈরি করেছেন, এটা তো তারাই তৈরি করেছেন। এই ভুয়া মামলাগুলি অ্যালাউ করেছে কে? এই ভুয়া মামলা মানুষ বুঝতে পারে যে এই মামলাগুলির কোনো মেরিট নাই, অথচ না এই দেখেন, মামলায় আবু আলম শহীদ খান মানে কোনো ইয়ে নাই, একটা সন্ত্রাস বিরোধী আইনে ঢুকাই দিল, মানে কি গ্রাউন্ড, মানে তাহলে তো বোঝা মানুষ যাচ্ছে কি যে এগুলো সেইটা বুঝতে পারে? টকশোর উপরে এই একদম। সরকার নির্বাচন না দিয়ে কেমনে যাবে? এবং এই সরকারের যে কিছু কিছু কাজ, এই কাজগুলি যে বিতর্কিত এবং প্রশ্নবিদ্ধ, এইটা এই সরকারে যদি সরকারে না থাকতেন এই ব্যক্তিরাই প্রশ্ন করতেন। এই ব্যক্তিরাই কিন্তু একসময় বিবেকের কণ্ঠস্বর হয়েছিলেন। তো সেই বিবেক হঠাৎ যে তাদের দুর্বল হলো অথবা চুপ করে আছে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে, এই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে নির্বাচন না দিয়ে তাদের হাতে আসলে আর কোনো উপায় নাই। তারা যত দেরি করবেন ততই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এখন হয়তো সেই চাপটাই অনুভব করছে, এই জন্য বলছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প নেই সরকারের হাতে। এবং এই আগামীকাল কারণে নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প নাই মোস্তফা ফিরোজ। আগামীকাল নির্বাচন হচ্ছে সবচেয়ে ভালো। যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত তাড়াতাড়ি এই বোঝা থেকে এই মানুষগুলি মুক্তি পাবেন। এই উপদেষ্টা পরিষদে তো অনেক যোগ্য লোকও আছেন, তারা চুপ করে আছেন, কাজ করে যাচ্ছে, কিন্তু কিছু সিদ্ধান্তের কারণে পুরো প্রক্রিয়াটা বিতর্কিত হয়ে যাচ্ছে। এই বিতর্কের মানে দায়ভার তো তাদের ঘাড়েও যাচ্ছে। আপনি দেখবেন অনেক উপদেষ্টা আছেন একটা কথাও বলেননি, তারা না, তাদের একদম কাজ ঠিক করে বলেছে। হম চুপ হম। করে কাজ করছেন, চেষ্টা করছেন। এই চেষ্টাটার তো মূল্য আছে, কিন্তু এই সকল চেষ্টা মূল্যহীন হয়ে যাচ্ছে হম হম। পারিপার্শ্বিক অবস্থা এবং কিছু সিদ্ধান্তের কারণে, যে সিদ্ধান্তগুলি মোটা দাগে বলতে চাইছে যে সরকার নিরপেক্ষ না, সরকার পক্ষপাতমূলক, সরকার মিথ্যা মামলা মিথ্যা কথাকে প্রশ্রয় দিয়েছে, সরকার বয়োজ্যেষ্ঠদের অপমানকে আহ, খুব একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে প্রতিহত করার চেষ্টা করছে না। তো এই যে একটা মোটা দাগে যে একটা পরিবেশ অবনতি, সেই অবনতির দায় তো সবার ঘাড়ে চলে যাচ্ছে। এমনকি আমি মনে করি যে বাংলাদেশের সাংবাদিক মহল, গণমাধ্যম, তথাকথিত সুশীল সমাজ, আপনি দেখেন সুশীল সমাজ কত নেই কথা, মানে কতই না কথা বলতো, সেই সুশীল সমাজের কেউ অবশিষ্ট নাই। আমরা তো ওই অর্থে সুশীল সমাজ না, আমরা তো গণমাধ্যম কর্মী, আমরা তো কাজ করে এই গণমাধ্যমে চলেছি, দুই পয়সা আয় করলে এখান থেকেই করেছি। তো আমরা তো আসলে সুশীল নয় অর্থে, আমরা পেশাজীবী। কিন্তু যারা প্রকৃত সুশীল, সেই সুশীলদের কোনো বক্তব্য নাই। যারা রাষ্ট্রচিন্তা, গণচিন্তা, ধর্মচিন্তা, এরকম কত চিন্তা নিয়ে না আমাদের সামনে হাজির হয়েছে, সেই চিন্তকদের এখন চিন্তাহীন জীবন, বাক্যহীন জীবন। তো এটাও আমাদেরকে তো হতাশ করেছে। আমি মনে রাইট। করি যে সবচেয়ে বেশি হতাশ করেছে সুশীল সমাজের এই মেরুদণ্ডহীনতা, সুশীল সমাজের লেজ বের হয়ে যাওয়া।